কিংবদন্তি কারা, যাদের অবদানে এই দেশটা গঠিত, যাদের অবদানে বিশ্বটা আজকে এত সুন্দর, যারা দেশের জন্য কাজ করছে, মানুষের জন্য কাজ করছে, মানুষের ভালোবাসাটা অর্জন করতে পেরেছে, তারাই হচ্ছে কিংবদন্তি। আমি কিংবদন্তির কথা বলছি। আবু জাফর উবাইদুল্লাহ রচিত এই কবিতায় কোন কোন কিংবদন্তির কথা বলা হয়েছে তা যদি আমরা আগে জেনে যেতে পারি, এই কবিতাটা আমাদের অলমোস্ট ক্লিয়ার। বাংলাদেশটা আজকের বাংলাদেশ হওয়ার পেছনে পূর্ববর্তী যেসব সংগ্রাম হয়েছে, যুদ্ধ হয়েছে, আন্দোলন হয়েছে, শুধু মুক্তিযুদ্ধ নয়, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথাও এই আমি কিংবদন্তি কবিতায় আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটা ওরকম টাইপের কোনো কবিতা না যে রিডিং পরেই বুঝে ফেলতে পারবো। তুমি যদি কবিতার ভাবার্থ না বুঝে, মূল ভাব না বুঝে, কবিতাটার অর্থ কি সেটা না বুঝে যদি রিডিং পড়তেই থাকো, কোনো লাভ নাই। এটা এইচএসসির বাংলা। তুমি হায়ার লেভেলে আসছো, কেমন উচ্চ মাধ্যমিক লেভেলে আসছো। এখন আমি তোমাদেরকে একটা কবিতা শোনাবো, সেটা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহর লেখা আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি। আমি কিংবদন্তির কথা বলছি। কিংবদন্তি মানে কি? কিংবদন্তির ইংরেজি শব্দ হচ্ছে লিজেন্ড, আমরা যাকে লিজেন্ড বলি। তাহলে কিংবদন্তি মানে লেজেন্ডারি ফিগার। যেমন সচিন টেন্ডুলকার কিংবদন্তি, ব্রায়ান লারা কিংবদন্তি। তারপর আমরা যদি বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবদন্তি। দেশের স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান আছে তারা হচ্ছেন কিংবদন্তি। আমাদের মুক্তিযোদ্ধারা কিংবদন্তি, ভাষা শহীদরা কিংবদন্তি। দেশের অর্থনীতি সচল রাখায় যাদের অবদান আছে তারা সকলেই কিংবদন্তি। তাহলে এই কবিতার নাম আমি কিংবদন্তির কথা বলছি মানে আমি লিজেন্ডদের কথা বলছি, আমি দেশের প্রতি যাদের অবদান আছে তাদের কথা বলছি, আমি সারা বিশ্বে এই বিশ্ব গঠনে, বিশ্বটা শান্তিময় রাখার পেছনে যাদের অবদান আছে তাদের কথা বলছি। তাহলে এই কবিতাটা মূলত লিজেন্ডদের নিয়ে লেখা, বড় বড় কিংবদন্তিদের নিয়ে লেখা। কিংবদন্তির কথা বলছি বলতে, আমি কিংবদন্তির কথা বলছি বলতে আমাদের এই বাংলাদেশটা সৃষ্টির পেছনে, আমাদের বাংলাদেশটা হয়ে ওঠার পেছনে, স্বাধীন হওয়ার পেছনে, প্রথম থেকে বাংলাদেশটা গড়ে তোলার পেছনে যাদের অবদান ছিল, যাদের অবদান এখনো আছে, সামনে থাকবে, সেই সব কিংবদন্তিদের নিয়ে এই কবিতাটা রচিত। এজন্য আবু জাফর ওবায়দুল্লাহ মহাকবি এই কবিতাটার নাম দিয়েছিলেন আমি কিংবদন্তির কথা বলছি। কবিতার নামকরণ আমি সুন্দর করে পড়িয়ে দিয়েছি। কেমন কি বললাম? এই কবিতাটা লেজেন্ডদের নিয়ে লেখা, কিংবদন্তিদের নিয়ে লেখা, আমাদের এই বাংলাদেশটা সৃষ্টির পেছনে যাদের অবদান আছে তাদের নিয়ে লেখা। ঠিক আছে, কবিতার মূল কথা কিন্তু এখনো বলিনি, কবিতার নামকরণ নিয়ে কথা বলেছি। বাংলা কবিতার গদ্যের, গল্পের নামকরণের উদ্দেশ্য আমরা যদি না বুঝি কবিতাটাও আমরা ঠিক মতো বুঝবো না। কবিতার নামকরণ, নাম কেন কি আমি কিংবদন্তির কথা বলছি, ব্যাপারটা তোমরা বুঝেছো কিনা আমাকে একটু বলো, এরপর আমি কবিতার মূল আলোচনায় চলে যাব। তো ঠিক আছে, কবিতার নামকরণ আমরা বুঝেছি, এবার আসি আমরা মূল কবিতায় চলে যাই। কবিতার মূল ভাব ব্যাখ্যায় আমরা চলে যাই, কবিতার সারমর্ম সামারিতে চলে যাই। সেটা হচ্ছে, আমরা কবিতার নামকরণ যখন পড়েছি একটু আগে, আমি কিংবদন্তির কথা বলছি। কিংবদন্তি কারা? যাদের অবদানে এই দেশটা গঠিত, যাদের অবদানে বিশ্বটা আজকে এত সুন্দর, যারা দেশের জন্য কাজ করছে, মানুষের জন্য কাজ করছে, মানুষের ভালোবাসাটা অর্জন করতে পেরেছে, তারাই হচ্ছে কিংবদন্তি। আমি কিংবদন্তির কথা বলছি। আবু জাফর উবাইদুল্লাহ রচিত এই কবিতায় কোন কোন কিংবদন্তির কথা বলা হয়েছে তা যদি আমরা আগে জেনে যেতে পারি, এই কবিতাটা আমাদের অলমোস্ট ক্লিয়ার। আমরা কবিতাটা নিয়ে আগে পার্সোনাল ভাষায় আলোচনা করব, তারপর আমরা কবিতার পাঠ পরিচিতিটা পড়ব, তারপর শব্দার্থটা পড়ব, তারপর আমরা মূল আলোচনায় চলে যাব। আমি কিংবদন্তির কথা বলছি। কিংবদন্তি কারা? লেজেন্ড যারা। এই কবিতায়
কোন কিংবদন্তিদের কথা বলা হয়েছে? একটু আমরা পুরনো দিনের দিকে ফিরে যাই। আমাদের এই বাংলাদেশটা যদি আমরা ইতিহাস নিয়ে আলোচনা করি, বাংলাদেশের অনেকগুলো নাম ছিল। যেমন আমরা স্বাধীন হওয়ার আগে এই বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের আগে আমরা ছিলাম অখণ্ড ভারত, ভারতীয় উপমহাদেশ। এরকম বাংলাদেশের নাম অনেক চেঞ্জ হয়েছে। যেমন সর্বপ্রথম বাংলাদেশের নাম ছিল গৌড়, পুন্ড্র, বরেন্দ্র, রাঢ়, সমতট, সূক্ষ্ম, হরিকেন, বঙ্গ। বঙ্গের পরে পূর্ব পাকিস্তান, এখন বাংলাদেশ। কি বললাম? গৌড়, পুন্ড্র, বরেন্দ্র, রাঢ়, সমতট, সূক্ষ্ম, হরিকেন, বঙ্গ। এগুলো পরীক্ষায় আসবেন, এমনি বলতেছি। এই হচ্ছে বাংলার আমাদের এই বাংলাদেশ ভূখণ্ডের পূর্বের নামগুলো। পূর্বের নাম ছিল, তখন শাসন ব্যবস্থা অন্য রকম ছিল। আমাদের বাংলাদেশটা অনেকে দখলেও নিতে চেয়েছিল। দখলে আমরা বাঙালি জাতিরা নিতে দিই না। একসময় আমাদের দেশে মুঘলরা শাসন করেছিল, পাঠানরা শাসন করেছিল, ব্রিটিশরা শাসন করেছিল, পাকিস্তানরা শাসন করেছিল। এই সব শাসকদের সাথে আন্দোলন করে মুঘলদের আমরা বিতাড়িত করেছি, পাঠানদের আমরা বিতাড়িত করেছি, ব্রিটিশদের আমরা সংগ্রাম করে বিতাড়িত করেছি, পাকিস্তানিদের আমরা সংগ্রাম করে বিতাড়িত করেছি। এরপর সামনেও যদি কোনো পরাশক্তি আমাদের দখল করতে আসে, ইনশাআল্লাহ আমরা বাঙালি জাতি এক হয়ে ওই শত্রুপক্ষকে বিতাড়িত করতে পারব। এই যে বাংলাদেশটা আজকের বাংলাদেশ হওয়ার পেছনে পূর্ববর্তী যেসব সংগ্রাম হয়েছে, যুদ্ধ হয়েছে, আন্দোলন হয়েছে, শুধু মুক্তিযুদ্ধ নয়, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথাও এই আমি কিংবদন্তি কবিতায় আছে। আমি কিংবদন্তির কথা বলছি মূলত এই দেশটার সৃষ্টির পেছনে যাদের অবদান আছে তাদের কথা যেমন তুলে ধরা হয়েছে, দেশটা গড়ে তোলার পেছনে যাদের আত্মত্যাগ রয়েছে তাদের কথাটাও তুলে ধরা হয়েছে। তোমরা বইটা সামনে নিয়ে বসো এবং কবিতার উপরে একটা লেখা লিখো, সেটা হচ্ছে পূর্বপুরুষদের ঐতিহ্য বর্ণনা। পূর্বপুরুষদের ঐতিহ্য বর্ণনা, এই কবিতার মূল কথা হচ্ছে পূর্বপুরুষদের ঐতিহ্য বর্ণনা। এই কবিতায় আমাদের পূর্বপুরুষদের কথা উল্লেখ আছে। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটার মূল কথা হচ্ছে পূর্বপুরুষদের ঐতিহ্য বর্ণনা। উপরে এভাবে লিখতে পারো, যেমন আমি লিখছি, দেখো আমি সুন্দর করে লিখছি না? সব পূর্বপুরুষদের ঐতিহ্য বর্ণনা। আমি যেখানে যা লিখতে বলবো ব্যাখ্যার সময় তোমরা তা লিখে ফেলবে, ঠিক আছে? কবিতার মূল ভাব আমি যতটুকু আলোচনা করেছি তোমরা আশা করি ততটুকু বুঝেছো। এখন আমরা ফর্মালি পাঠ পরিচিতিতে চলে যাব। পাঠ পরিচিতির পর আমরা শব্দার্থে চলে যাব, এরপর আমরা ব্যাখ্যায় চলে যাব। তাহলে আমরা পাঠ পরিচিতিতে চলে যাই। সবাই বইটা একটু সামনে নিয়ে বসো। পাঠ পরিচিতিতে সবাই একটু উল্টাও, আমি রিডিং পড়ব। পাঠ পরিচিতি। কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছির নাম কবিতা। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি মূলত কি? একটি নাম কবিতা, মনে থাকতে হবে। রচনাটিতে বিষয় ও আঙ্গিকগত অভিনবত্ব রয়েছে। আলোচ্য কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দৃপ্ত ঘোষণা। এই লাইনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দৃপ্ত ঘোষণা। প্রকৃতপক্ষে রচনার প্রেক্ষাপটে আছে বাঙালির সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, এই জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের অনিন্দ অনুষঙ্গ সমূহ। তিনি এই কবিতায় পৌনঃপুনিকভাবে মানব মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হন। কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয় একটি বিশেষ শব্দবন্ধ কবিতা। কবিতার পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপনের মধ্য দিয়ে বক্তব্যকে এগিয়ে নিয়ে চলে। কবির বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস, বাংলার ভূমিজীবী অনার্য কৃতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস, কবিতা ও সত্যের
অভেদ কল্পনার মধ্য দিয়ে কবি নিয়ে আসেন মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, পরিবারের কথা। কবি এও জানেন মুক্তির পূর্ব শর্ত যুদ্ধ। এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট, মুক্তির পূর্ব শর্ত যুদ্ধ। আর সেই যুদ্ধে পরিবার থেকে দূরে সরে যেতে হয় ভালোবাসার জন্য, তাদের মুক্ত করবার জন্যই তাদের ছেড়ে যেতে হয়। এই অমোঘ সত্য কবি জেনেছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে। এই প্রথম প্যারাটা হচ্ছে কবিতার মূল কথা। এরপরে কবিতার গঠনগত ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে, তাও আমরা পড়ব। ওকে, কবিতাটির রসোপলব্ধির অবিচ্ছেদ্য অংশ হলো আঙ্গিক বিবেচনা। এক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি পাঠককে নাড়া দেয় তা হলো একই ধাঁচের বাক্যের বারংবার ব্যবহার। আমরা যখন এই কবিতাটা পড়ব তখন আমরা একটা লাইন বারবার পড়ব, যে কবিতা শুনতে জানে না, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, এই লাইনগুলো আমরা বারবার দেখব। কবি একদিকে আমি কিংবদন্তির কথা বলছি পংক্তিটির বারবার প্রয়োগ করেছেন, অপরদিকে যে কবিতা শুনতে জানে না সে কাঠামোর পংক্তিমালার ধারাবাহিক উপস্থাপনার মধ্য দিয়ে কবিতা আর মুক্তির আবেগকে এক শিল্পরূপ প্রদান করেছেন। এখানে কিংবদন্তি শব্দবন্ধটি হয়ে উঠেছে ঐতিহ্যের প্রতীক। মনে রাখতে হবে কিংবদন্তি শব্দটি ঐতিহ্যের প্রতীক, এটা ইম্পর্টেন্ট। কবি এই নান্দনিক কৌশলের সঙ্গে সমন্বিত করেছেন গভীরতা সঞ্চারী চিত্রকল্প। এই কবিতায় শিল্প সার্থক হয়ে ওঠার পূর্বশর্ত হলো হৃদয়স্পর্শী চিত্রকল্পের যথোপযুক্ত ব্যবহার। এরপরে যেসব কথা আছে এগুলো জাস্ট কবিতার গঠনগত, তো আর কোনো কথা বলবো না। এবার আমরা শব্দার্থে চলে যাব। ভূমিজীবী মানে ভূমি দখলকারী, ভূমিদস্যু, ফারজানা ফারিহা। ভূমিজীবী মানে ভূমি দখলকারী, যারা ভূমি দখল করে। ওকে, কিংবদন্তি, কিংবদন্তি আমরা শব্দার্থ টিকায় চলে যাচ্ছি। কিংবদন্তি এক প্রকার জনশ্রুতি, লোক পরম্পরায় শ্রুত ও কথিত বিষয় যা একটি জাতির ঐতিহ্যের পরিচয়বাহী। কেমন? এরপর পিঠে রক্ত জবার মতো ক্ষত, মানুষের ওপর অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে। এগুলো যখন আমরা কবিতার লাইন পড়ব আরও বেসিক ভালো মতো আলোচনা হবে। এখন জাস্ট আমি পড়ে যাচ্ছি। সেই অত্যাচারের আঘাত যে এখনো তাজা রয়েছে তা বোঝাতেই রক্ত জবার প্রসঙ্গ ব্যবহৃত হয়েছে। আরও লক্ষণীয়, আঘাত হয়েছে পিঠে, অর্থাৎ শত্রুরা ভীরু কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করেছে কিংবা বন্দী কৃতদাসের ওপর ঝাঁপিয়ে পড়েছে। মুক্ত মানুষের সঙ্গে সম্মুখ লড়াইয়ের বিরচিত সাহস দেখায়নি। ফারজানা ত্রেষা ক্লাস হবে, ফিক্সড একটা রুটিন দেয়া হবে। আমি দুটা ব্যাচ করার পরিকল্পনায় আছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। এটা তোমাদের ইস্তিয়াক স্যারের সাথে আমি কথা বলবো কিভাবে কি করা যায়। আমি চাই দুজনেই, দুই গ্রুপের স্টুডেন্টের জন্য উপকৃত হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। তারপর সেকেন্ড পেপার ক্লাসটা কম্বাইন্ডলি হবে, সবাই যেন করতে পারে। ফার্স্ট পেপারের জন্য দুইটা ব্যাচ করার পরিকল্পনা আমার আছে। ওকে, এরপর দেখো শাপত, হিংস্র মাংসাশী জন্তু। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল। তোমরা বুঝতেছো বলে আমি ব্যাখ্যা করতেছি না, তোমরা কি বুঝবে না সেটা আমি জানি। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালা। আগুনে সবকিছু সূচি হয়ে ওঠে, এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট। আগুনে সবকিছু সূচি হয়ে ওঠে, এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট। তাই আগুনের উত্তাপে পরিশুদ্ধ হয়ে সকল গ্লানি মুছে ফেলে আলোয় ভরা মুক্ত জীবনের প্রত্যাশা জানাতে উজ্জ্বল জানালার অনুষঙ্গ ব্যবহৃত হয়েছে। মানে আমি যে একটা জানালা, আমার এখানে মূলত মুক্ত জীবনের স্বপ্ন, আমি যে মুক্তি চাই, মুক্তি হয়েও আমার জীবনটা যেন আলোকিত হয়, এজন্য বলা হয়েছে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালা। বিচলিত স্নেহ মানে আপনজনের উৎকণ্ঠা। মানে আমি যদি রাত 12টায় বাইরে থেকে বাসায় আসি, আমার মা আমাকে বকা দেবে, আমার বাবা আমাকে বকা দেবে, কোথায় ছিলি এতক্ষণ। এটা কি? স্নেহ, কিন্তু বিচলিত স্নেহ। এই স্নেহটা আমাকে বকা দেওয়ার মাধ্যমে প্রকাশ পাচ্ছে, এটা হচ্ছে বিচলিত স্নেহ। ভালোবাসা দিলে মা মরে যায়। মুক্তি বা স্বাধীনতার প্রয়োজনে কখনো আত্মোৎসর্গ অনিবার্য হয়ে ওঠে। দেশ মাতৃকার মুক্তির জন্য ছেড়ে যেতে হয় মাকে।
মা পরিবারকে ছাপিয়ে দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসাকে এখানে বোঝানো হয়েছে। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা। সূর্য সকল শক্তির উৎস, তাই এই সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য। কবির মতে এই সামর্থ্য অর্জনের একমাত্র উপায় হলো কবিতা শোনা, কবিতাকে আত্মস্থ করা, কেননা কবির কাছে শুধু কবিতা সত্য আর সত্যই শক্তি।